একটু কিন্তু ইউ হ্যাভ টু ফোকাস যে কিভাবে গ্রাফ গুলো যে বুঝতে পারছো না। তুষার মিউট করো, তুষার মিউট করো। গ্রাফ গুলো যে বুঝতে পারছো না, আমরা সেইগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটু ম্যাথমেটিক্স পোর্শনটা দেখতে হবে। আরেকটা যেটা ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এখনো অব্দি ডিএলএস এ যতটা বুঝিয়েছি তাতে কি কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট হ্যাঁ, আর ব্রাউনিয়ান মোশন মানে দুটো যে আলাদা জিনিস, সেটা মানে সেটা কি করে বুঝবো? দুটোই তো ওই পার্টিকেলের স্পিডটাকে বলছে। না তুমি এই শেয়ারিং পজড হয়ে যাচ্ছে কেন? দেখতে পাচ্ছ না এই শেয়ারিং স্ক্রিন? দেখতে পাচ্ছ না কেউ? না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কি হলো ব্যাপারটা? এরকম তো কখনো স্যার, হয় আমার না। তো দেখা যাচ্ছে না। হ্যাঁ আমারও দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, উৎসার প্রশ্ন হচ্ছে ব্রাউনিয়ান মোশন আর স্যার আমি ট্রান্সলেশন। দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছ না? স্যার, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? অদিতি একটু পড়ো তো কি লেখা আছে। এই ব্রাউনিয়ান মোশন, ডিএলএস মেজার্স ব্রাউনিয়ান ঠিক আছে মোশন। ঠিক আছে ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে উৎসা তুমি দেখতে পাচ্ছ না কেন? স্যার বুঝতে পারছি না, আগের দিনও দেখতে পাচ্ছিলাম না। তো সেটা তুমি বলবে তো। আগের দিনও তুমি দেখতে পাওনি, আজকেও তুমি দেখতে পাচ্ছ না, সেটা তুমি বলবে তো। তুমি ঠিকঠাক তুমি এক হচ্ছে, প্রথম হচ্ছে যে চোখের কোনো সমস্যা নেই তো? আচ্ছা, যদি না না। চোখের কোনো সমস্যা না, না ওটা যে যোগ করছিলাম, চোখের কোনো সমস্যা না থাকে তাহলে স্টেপ 2 হচ্ছে জুমে যাও, গিয়ে তুমি আমাকে পিন করো। মানে এখানে কি পিন করার অপশন থাকে? সেটা গুগল মিটে থাকে আমি জানি। কেউ আছে উৎসাবাদে যে স্লাইড দেখতে পাচ্ছ না? স্যার দেখা যাচ্ছে এবার। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ভেরি গুড, সবাই দেখতে পাচ্ছে। না তুমি তাহলে লাস্ট দিনের ভিডিওটা শুনেছিলে উৎসা? হ্যাঁ স্যার তাহলে এই শুনেছি। ডাউট তো হওয়ার কথা নয়। ব্রাউনিয়ান মোশনটা কি? ব্রাউনিয়ান মোশন হচ্ছে গিয়ে যে পার্টিকেলস গুলো আছে একটা সলিউশনে, সেগুলোর মুভমেন্টটা। ঠিক আছে, এবার এই মুভমেন্টটা কেন হচ্ছে? যখন তোমার একটা হিট করছে, ঠিক আছে, মানে এখানে দেখো, এখানে ব্রাউনিয়ান মোশন কি? সেটা হচ্ছে র্যান্ডম মুভমেন্ট অফ পার্টিকেলস ডিউ টু বম্বার্ডমেন্ট বাই দ্য সলভেন্ট মলিকিউল দ্যাট সারাউন্ড দেম। ঠিক আছে, যে পার্টিকেলস গুলো আছে সলিউশনে সেগুলোকে সলভেন্ট এসে স্ট্রাইক করছে এবং সেগুলো মুভ করছে। এইবারে এই যে মুভমেন্টটা, সেটার মেজারটা হচ্ছে ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। মানে এই যে মুভ করছে পার্টিকেল গুলো সলিউটে, তাতে এর একটা ভেলোসিটি আছে যে ভেলোসিটিতে মুভ করছে। সলিউট পার্টিকেলস যখন সলভেন্ট এসে তাকে হিট করছে, সেই যে ভেলোসিটিটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিং মেজার্ড বাই ইয়োর ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট। ওকে, বোঝা যাচ্ছে উৎসাহ? হ্যাঁ স্যার। এইবার নেক্সট যেটা ব্যাপার, যেটাকে আমাদেরকে একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে তোমার যত পার্টিকেলটা ছোট হবে, তত কেউ যদি এসে স্ট্রাইক করে তাহলে সেটা বেশি মুভ করবে, তাই তো? পার্টিকেলটা যত ছোট হবে তত, তুমি ধরো একটা পাথর ছুঁড়ছো একটা ফুটবলে, আর একটা পাথর ছুঁড়ছো একটা ছোট্ট পিং পং বলে, তাহলে কোনটা বেশি মুভ করবে? একটা ছোট নুড়ি পাথর নিয়ে একটা ফুটবলে ছুঁড়লে, হ্যাঁ, আর একটা পিং পং বলটা বেশি মুভ করবে অবভিয়াসলি। তাহলে পার্টিকেলটা যত ছোট হবে তত কিন্তু তোমার সলভেন্ট পার্টিকেল এসে স্ট্রাইক করার জন্য সেটা মুভ বেশি করবে। ডু ইউ হ্যাভ আ ডাউট উৎসা? বেসিক নলেজ মানে কমন সেন্স, কোনো ডাউট আছে এই ব্যাপারে? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তার মানে হচ্ছে, এইবার দেখো,
তার মানে হচ্ছে যেটার হাইড্রোডাইনামিক ডায়ামিটার that is inversely proportional to the translational diffusion coefficient, মানে পার্টিকেল যত ছোট হবে সেটা তত বেশি মুভ করবে, যত বড় হবে সেটা তত কম মুভ করবে। ঠিক বলছি? হ্যাঁ স্যার। আর এই মুভমেন্টটা ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট দিয়ে এক্সপ্লেন করা আছে। and what is translational diffusion coefficient? This is a measure of the velocity due to Brownian motion. Doubt clear? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার একটা জিনিস জাস্ট এখানে বুঝতে হবে, the solution that you are analyzing should be homogeneous, মানে তোমার যে পার্টিকেল গুলো আছে সেগুলোর ডেনসিটি কিন্তু মোর অর লেস ইভেন থাকতে হবে। এবারে তুমি একটা জিনিস বলবে যে স্যার একটা ফুটবল আর ধরুন একটা পিঙ্ক বা একটা রবারের বল ছোট, দুটোই কিন্তু এই একটা চামড়ার বল ছোট, দুটোই কিন্তু চামড়া দিয়ে তৈরি, ভেতরে হচ্ছে গিয়ে আপনার হাওয়া আছে, সেটার ডেনসিটি ঠিক। এবার একটা ফুটবল সেটা অনেক বড় সাইজে, আর একটা ছোট্ট লোহার বল, লোহার ওই যে 1.5 কেজি 2 কেজি বলগুলো হয়, এইবার যদি তুমি নুড়ি পাথর ছোড়ো তাহলে কোনটা বেশি মুভ করবে, ফুটবলটা না ওই ছোট লোহার বলটা? ফুটবলটা হবে। ফুটবলটা। কেন? তার কারণ হচ্ছে যে ফুটবলটা, বড় ফুটবল ছোট ফুটবল এগুলোকে তুমি কম্পেয়ার করতে পারছিলে, এগুলোর ডেনসিটি সেম ছিল, কিন্তু লোহার বলের ডেনসিটি অনেক বেশি। ফলে এবার যদি তুমি লোহার বলে পাথর ছোড়ো তাহলে তো এটা অ্যাপ্লিকেবল হবে না। এবার যদি কেউ বলে, এই অরূপ বলবে যে স্যার তাহলে তো ওটা হচ্ছে না, লোহার বলের তো সাইজ ছোট, ফলে হাইড্রোডাইনামিক ডায়ামিটার তো কম, কিন্তু ট্রান্সলেশনাল ডিফিউশন কোএফিসিয়েন্ট তো কম, তাহলে ইনভার্স রিলেশন কি করে হচ্ছে? তা দিয়ে তো হবে না। So for DLS you need to take a single kind of sample, মানে তুমি যখন প্রোটিন অ্যানালাইজ করছো তুমি প্রোটিন অ্যানালাইজ করছো, তুমি যখন কার্বোহাইড্রেট অ্যানালাইজ করছো তুমি কার্বোহাইড্রেট অ্যানালাইজ করছো, তুমি যখন ন্যানো পার্টিকেল অ্যানালাইজ করছো তুমি ন্যানো পার্টিকেল অ্যানালাইজ করছো। ইউ ক্যানট মিক্স সলিউশন। ঠিক আছে? আমার সলিউশনের মধ্যে প্রোটিনও আছে, কার্বোহাইড্রেটও আছে, ন্যানো পার্টিকেলও আছে, সাসপেন্ডেড ম্যাটারও আছে, সবকিছু আছে, আর আমি ডিএলএস করে সেটাকে অ্যানালাইজ করছি, এটা কিন্তু হতে পারবে না। গট ইট? সো ইউ নিড টু হ্যাভ আ সিঙ্গল কাইন্ড অফ পার্টিকেল। তখনই এটা তুমি বলতে পারবে যে বড় প্রোটিন যেটা, সেটার মুভমেন্টটা কিন্তু কম হবে কম্পেয়ার টু আ স্মলার প্রোটিন। The bigger protein will have less translational diffusion coefficient compared to a smaller protein. বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি বাকি জিনিসগুলো বলেছি, এই স্ক্যাটারিং ইত্যাদি এগুলো কোথা থেকে হয় না, প্রোটিনটা তো হাওয়ায় ভেসে নেই, প্রোটিনটা obviously it's in a hydrated condition, মানে তার চারদিকে সলভেন্ট মলিকিউলস আছে। তো সেকেন্ড সলভেন্ট লেয়ার যেটা, ওকে, সেকেন্ড সলভেন্ট লেয়ার যেটা, সেখান থেকে কিন্তু ও লাইটটাকে স্ক্যাটার করছে, এই যে মনোক্রোম্যাটিক লাইটটা এটাকে স্ক্যাটার করছে। আর উৎসা এই ব্যাপারটা বুঝতে পেরেছিলে কি তুমি লাস্ট ক্লাসে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। যে যদি পার্টিকেল না থাকে, শুধু সলভেন্ট থাকে, তাহলে আমি 180 ডিগ্রিতে ডিটেক্টর অনেক 50টা ফোটন ডিটেক্ট করবে, ধর তুমি 50টা ফোটন এখান থেকে দিয়েছো, আর 90 ডিগ্রিতে কটা ডিটেক্ট করবে? 90 ডিগ্রিতে মানে যতটা, যদি শুধু সলিউশনটা থাকে তাহলে কিছুই পাবো না, শুধু সলভেন্ট থাকলে রেজাল্ট আর কিছুই যদি, পাবে না। হ্যাঁ, আর সলিউশন যদি থাকলে তো তার মধ্যে পাবে, সলিউট থাকে, হ্যাঁ, হ্যাঁ সলিউশন সলভেন্ট মানে থাকলে পাবো না, আর যদি সলিউশন হয় তার মানে তো সলিউট সলভেন্ট দুটোই আছে। হ্যাঁ শুধু হ্যাঁ। সলভেন্ট থাকলে কিছু পাবো না, যদি তার মধ্যে সলিউটের পার্টিকেল থাকে তাহলে সেটা স্ক্যাটার্ড করবে কিছুটা পরিমাণ লাইট। তাহলে সেটা আমি বুঝতে পারলাম। 173 আস্তে আস্তে আমার কমে যাবে, কেন না স্ট্রেট যেগুলো পাস করছিল কিছু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমি 90 ডিগ্রিতে এবার বেশি পাবো। ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। তাহলে এবার যদি পার্টিকেলের মুভমেন্ট বেশি হয়, মানে যদি হাইড্রোডাইনামিক ডায়ামিটার কম হয়, তাহলে কি হবে? তাহলে এবার 90 আর 180 কনসেপ্ট কি হবে? পার্টিকেলের মুভমেন্ট বেশি হচ্ছে, হ্যাঁ, মানে হাইড্রোডাইনামিক রেডিয়াস কম, হ্যাঁ তাহলে স্ক্যাটারটা বেশি হবে লাইটটা।
মানে আমি 90 ডিগ্রিতে বেশি পাবো আর 180তে 180-তে কম পাবো। কম পাবো। ব্যাস এটাই তো ডিএলএস, বুঝে গেলে। বেসিক দুটো আর জিনিস যেটা তোমাদের বুঝতে হবে, এখানে দেখো সেম জিনিস, স্মল পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু স্ক্যাটারিং ইন্টেন্সিটি উইথ টাইম অনেক বেশি কম্পেয়ার টু লার্জ পার্টিকেল, যেখানে কিন্তু স্ক্যাটারিং ইন্টেন্সিটিটা কম। বেসিক দুটো জিনিস তোমাদেরকে আরেকটু বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে সাইজ। তুমি বলবে তাহলে স্যার সাইজটা কি কিছুই ম্যাটার করে না? মানে আপনার একটা লার্জ পার্টিকেল, তার তো স্ক্যাটার করার ক্ষমতাটাও অনেক বেশি। একটা পিং পং বলের থেকে একটা ফুটবল হয়তো মুভ কম করবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো তার স্ক্যাটার করার ক্ষমতা অনেক বেশি। ঠিক বলছি কিনা? একটা পিং পং বলের থেকে হ্যাঁ একটা ইয়ে একটা ফুটবল হয়তো মুভ কম করবে সলভেন্ট পার্টিকেলস এর ধাক্কাতে, বাট ইন্ডিভিজুয়ালি তো তার স্ক্যাটার করার ক্ষমতা অনেক বেশি। তাহলে সেই ব্যাপারটা কি হবে? দেখো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ডিএলএস হ্যাজ গট সাম লিমিটেশন। যদিও এটা সাবমাইক্রন পার্টিকেলের অ্যানালিসিসের জন্য ইউজ করা হয়, মানে এমন পার্টিকেলের অ্যানালিসিসের জন্য ইউজ করা হয় যার ডায়ামিটার মাইক্রোমিটারের থেকে কম। যদিও এটা সাবমাইক্রন পার্টিকেলের অ্যানালিসিসের জন্য ইউজ করা হয়, কিন্তু এটার একটা ড্রব্যাক হচ্ছে, পার্টিকেল যদি খুব ছোট হয়, মানে 1 ন্যানোমিটারের নিচে যদি কোনো পার্টিকেল হয়, সেক্ষেত্রে কিন্তু ডিএলএস এর কোনো ফাংশন সেভাবে থাকে না। তার কারণ হচ্ছে যে ডিএলএস এক্সপেরিমেন্ট থেকে যদি রেজাল্ট পেতে হয়, তাহলে প্রাথমিক যে ক্রাইটেরিয়াটা সেটাই হচ্ছে দ্যাট পার্টিকেল শুড বি এবল টু স্ক্যাটার লাইট। যে পার্টিকেলটা তুমি অ্যানালাইজ করছো, বি এটা প্রোটিন, বি এটা কার্বোহাইড্রেট, বি এটা ন্যানো পার্টিকেল, বি এটা ইমালশন, তুমি যেটাকেই অ্যানালাইজ করছো, তার এই এবিলিটিটুকু থাকবে যে সেটা যেন লাইটকে স্ক্যাটার করতে পারে। ওকে, ঠিক বলছি? লাইটকে স্ক্যাটার করার ক্ষমতাটা কিন্তু তার থাকতে হবে। ফলে এই যে আমি কনসেপ্টটা বলছি, সাইজ অফ দ্য পার্টিকেল ডাজ ম্যাটার, দ্যাট ইজ ওয়াই ডিএলএস হ্যাজ গট সাম লিমিটেশন। তুমি মাইক্রোমিটারের থেকে বড় পার্টিকেল, সে পুরো লাইটকে ব্লকই করে দেবে, সেইটা তুমি অ্যানালাইজ করতে পারবে না। বা তোমার ন্যানোমিটারের থেকে স্মল পার্টিকেল যে কোনো লাইটকে স্ক্যাটারই করছে না, তুমি কিন্তু সেটার সাইজ, ডিএলএস কিসের জন্য লাগে? মেনলি শেপ, সাইজ আর ডিসপারসিটি অ্যানালিসিসের জন্য। এটা আমি বহুবার বুঝিয়েছি, আর বলবো না। তো সেটা কিন্তু তুমি অ্যানালাইজ করতে পারবে না। আর থার্ড যে ব্যাপারটা হচ্ছে, দ্যাট ইজ দ্য টেম্পারেচার। টেম্পারেচার যদি সলিউশনের কনস্ট্যান্ট না থাকে, হঠাৎ করে বেড়ে যায়, হোয়াট হ্যাপেন্স? পার্টিকেলের ভেলোসিটি বেড়ে যাবে, পার্টিকেলের কাইনেটিক এনার্জি বেড়ে যায়। পার্টিকেলের কাইনেটিক এনার্জি বেড়ে যায়, পার্টিকেলি ভেলোসিটি বেড়ে যায়। সবাই ঠিক বলছো। আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, তোমাদের মধ্যে কে আছে যে জল ফুটিয়েছো কখনো? ভেরি গুড, কেউ জল ফোটাওনি কোনোদিন? ফুটিয়েছো তো? তাহলে জলটা যখন ফুটতে শুরু করে, হ্যাঁ, জলটা যখন ফুটতে শুরু করে, তলার থেকে কি হয়? বাবল গুলো আস্তে আস্তে ওপরে ওঠে তো, সারফেসের দিকে আসে। মানে তুমি যখন চায়ের জন্য জলটা ফোটাচ্ছ, ধরো গ্যাসে, তখন আগুনটা তো পাত্রের তলায় লাগছে, ঠিক বলছি তো? কিন্তু পাত্রের তলার জলটা তো শুধু গরম হয় না, পুরো পাত্রের জলটা গরম হয়। কেন? কনভেকশন কারেন্ট। কনভেকশন আছে। এক্স্যাক্টলি, কনভেকশন কারেন্ট। তলার থেকে এরকম বাবলস গুলো আস্তে আস্তে উপরে উঠছে। বেসিক্যালি কি, যে তোমার যে সলভেন্ট মলিকিউলস গুলো, এগুলো কাইনেটিক এনার্জি গেইন করছে এবং উপরে উঠছে। ওয়ার্ম যেই হয়ে যাচ্ছে সেটা উপরে যাচ্ছে, হটটা আর কোল্ডটা নিচে চলে আসছে। তো এইরকম কনভেকশন কারেন্টস, তোমরা কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন সবাই পড়েছো, যখন ডেভেলপ হয়, দ্যাট অলসো লিডস টু movement of solvent molecules, and when this solvent molecule strikes your analyte, which could be a protein or a carbohydrate or a nanoparticle, তাদের কিন্তু আবার একটা র্যান্ডম ব্রাউনিয়ান মোশন ডেভেলপ হয়ে যায়। বোঝাতে পারছি ব্যাপারটা? এই যে মুভমেন্ট অফ তোমার হচ্ছে, মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউলস হচ্ছে টেম্পারেচার বেড়ে গেলে ডিউ টু কনভেকশন কারেন্টস, এই
এটা কিন্তু একটা ফলস মুভমেন্ট, মানে এই টেম্পারেচারটা বেড়ে যাওয়ার জন্য এবং সলভেন্ট মলিকিউল খুব তাড়াতাড়ি মুভ করছে, যেটা কিন্তু তোমার পার্টিকেলস গুলোকে স্ট্রাইক করছে, ফলে তাদের কিন্তু একটা হ্যাপাজার্ড ব্রাউনিয়ান মোশন স্টার্ট হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে ব্রাউনিয়ান মোশন, সাইজ লিমিটেশন, টেম্পারেচার, এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ফর ডিএলএস। কারোর কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, ক্লিয়ার? সবার ক্লিয়ার ব্যাপারটা? somebody please respond. হ্যাঁ স্যার। ওকে ওকে, ভেরি গুড। ঠিক আছে, তো লাস্টে আমরা যেটা, সেটা হচ্ছে হোয়াট ডু উই গেট। এইগুলো তো সব থিওরি বুঝলাম সবকিছু, বাট আমরা তো এক্সপেরিমেন্ট করি থিওরি জানার জন্য না, আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করি রেজাল্ট জানার জন্য। তো আমরা রেজাল্টটা কি পাচ্ছি সেটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে? দেখো এখানে 3 ধরনের গ্রাফ আছে। ক্যান সামবডি প্লিজ এক্সপ্লেইন দিস গ্রাফ? দেখি কেউ বুঝতে পেরেছো কিনা। এখানে 3 ধরনের গ্রাফ আছে, কেউ আমাকে একটু এক্সপ্লেন করবে গ্রাফগুলো কি কি বলছে? স্যার ওই ডায়ামিটারের যদি ডিফারেন্স হয় একটুও, হ্যাঁ। সেটা পরবর্তীতে অনেক বড় ডিফারেন্স হয়ে যাবে সেটা ইন্টেন্সিটিতে। ওকে, হ্যাঁ সমীর গলা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বৈশালী, হ্যাঁ বলো বৈশালী। দুটো ডায়ামিটারের নিলে একটা 5 আর একটা 50, হ্যাঁ তাহলে ভলিউম হবে 4/3 পাই আর কিউব। তাহলে ফার্স্টেরটা 4/3 পাই 5 এর কিউব, আর এটা 50 এর কিউব। তাহলে এখানে ভলিউমের অনেকটা ডিফারেন্স হচ্ছে, আর ভলিউমের ডিফারেন্স হলে ইন্টেন্সিটিতেও অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। ভলিউমের কতটা ডিফারেন্স হচ্ছে? 5 ডায়ামিটারের ক্ষেত্রে, 5 ন্যানোমিটার ডায়ামিটারের ক্ষেত্রে 4/3 পাই আর মানে কিউবের রিলেটিভ ক্ষেত্রে আর ডিফারেন্সটা এর আমি জায়গায় জিজ্ঞেস করছি, রিলেটিভ ডিফারেন্সটা। তোমাকে আমি 1000 জেনেটিক্সেও 15 দিয়ে দেবো, একটু বলো ঠিক করে এক্সপ্লেন করো। 1000 হচ্ছে এখানে। আচ্ছা, কেন? কারণ 5 ডায়ামিটারের ক্ষেত্রে ভলিউমটা যতটা হবে ওখান থেকে, এইটার ক্ষেত্রে 50 এর ক্ষেত্রে তো অনেকটা বেশি হবে। কতটা বেশি হবে? এই অনেকটা বলে সায়েন্সে কোনো টার্ম হয় না। কতটা বেশি 1000 হবে? গুণ বেশি 1000 হচ্ছে। গুণ বেশি হবে। 1000 গুণ। এক্স্যাক্টলি, যদি সাইজটা 10 গুণ বেশি হয়, মানে হাইড্রোডাইনামিক ডায়ামিটার 10 গুণ বেশি হয়, তাহলে ওটা যেহেতু রেডিয়াসের কিউব, ফলে ফলে তোমার ভলিউমটা কত গুণ বেশি হবে? 10 এর কিউব কত হয়? 1000। 1000। এক্স্যাক্টলি, 10 এর কিউব 1000। তাহলে একটা জিনিস আমরা বুঝি, সেটা হচ্ছে ধরো আমার একটা পার্টিকেল আছে যার 5 ন্যানোমিটার ডায়ামিটার, আরেকটা পার্টিকেল আছে যার 50 ন্যানোমিটার ডায়ামিটার। দিস ইজ অল দ্যাট আই কুড সি ফ্রম আ ডিএলএস গ্রাফ। এইবার আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যে এই যে 5 ন্যানোমিটার আর 50 ন্যানোমিটার ডায়ামিটারের আমি দুটো পার্টিকেল পেলাম, সো ইজ ইট আ মনোডিসপার্স সলিউশন অর ইজ ইট আ পলিডিসপার্স সলিউশন? মানে এই ধরনের একটা সলিউশন, আমি সেটাই এই ধরনের একটা রেজাল্ট পেলাম, এটা নিয়ে কি আমি এক্স রে ক্রিস্টালোগ্রাফির জন্য প্রসিড করব না করব না? স্যার করব না, করব না। পলিডিসপারসিটি স্যার। কেন পলিডিসপারসিটি? স্যার দু ধরনের হাইড্রোডাইনামিক রেডিয়াস পাওয়া যাচ্ছে, এবং প্রথমে যেটা পাওয়া যাচ্ছে তার থেকে অনেকটা বেশি পরে যে ইয়েটা পাওয়া যাচ্ছে হাইড্রোডাইনামিক রেডিয়াসটা। তার মানে দু ধরনের পার্টিকেলস আছে, সো ইটস নট আ মনোডিসপার্স স্যাম্পল। নেক্সট হচ্ছে, আমাকে একটা জিনিস বলো, যে বলবে তার আমি মার্কস বাড়িয়ে দেবো, সেটা হচ্ছে যে ডিএলএস যখন আমি এক্সপেরিমেন্টটা করছি, তোমার কি মনে হচ্ছে আমি কোন কার্ভটা পাই? ইনস্ট্রুমেন্ট থেকে আমি কোন কার্ভটা পাই? এইটা, এইটা না এইটা? স্যার থার্ড না, ডায়ামিটার স্টেটটা পাই, ফার্স্ট স্টেটটা। উৎসাহ হচ্ছে হাইড্রোডাইনামিক ফার্স্ট। ডায়ামিটার।
না উৎসাহ স্যার, বলছে ডায়ামিটার ইন্টেন্সিটিটা পাই। থার্ডটা পাই ইন্টেন্সিটি। আচ্ছা বৈশালী কি বলছো? ইন্টেন্সিটিটা। আচ্ছা সমীরও ইন্টেন্সিটি বলেছে। ইসমিনা? ইন্টেন্সিটি। অদিতি? স্যার ডায়ামিটার, এটা হাইড্রোডাইনামিক ডায়ামিটার এটা তো। আরে সব কটাতেই ডায়ামিটার আছে বাবা। ডায়ামিটার এই তিনটের মধ্যে কোনটাতে নেই? প্রথম তুমি- গ্রাফটা। প্রথম কাপটা। ঠিক আছে, তাহলে উৎসার আর অদিতি 5 নম্বর করে কমলো আর বাকি সবার বাড়লো। ঠিক আছে, অবভিয়াসলি আমরা ইন্টেন্সিটি বাই ডায়ামিটার পাই। অবভিয়াসলি আমরা ইন্টেন্সিটি বাই ডায়ামিটার পাই। সেই জিনিসটাই এতক্ষণ আমি বুঝিয়ে চলেছি যে ইনস্ট্রুমেন্টটা স্ক্যাটারিং ইন্টেন্সিটিটা মেজার করে, তারপরে সেখান থেকে বাকি প্যারামিটার গুলো তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে নিতে পারো। ওকে, মানে আমাদের ক্লাসের এই এতগুলো ক্লাস ভিডিওর এটার বক্তব্যই এটা যে ইনস্ট্রুমেন্টটা মেজার করে স্ক্যাটারিং ইন্টেন্সিটি এবং সেখান থেকে সেটা কোরিলেট করতে পারে সেটা ডায়ামিটার। এবার সেখান থেকে তুমি মোনোডিসপার্স, পলিডিসপার্স, ভলিউম কত, এগুলো সব পরে মেজার করে নিতে পারো। ইজ ইট ক্লিয়ার? সো দিস ইজ দ্য, এখানে কার্সারটা দেখা যাচ্ছে? somebody please tell me, can you see the cursor? Yes sir. হ্যাঁ সমীর। So this is the primary data that we get from the instrument and this is the secondary data. These two are the secondary data that we derive from the primary data. ঠিক আছে, তাহলে এইবার এই জিনিসটা কিন্তু বোঝো। তাহলে এখানে একটা এবং একটা পার্টিকেল আছে, একটা 5 ন্যানোমিটারের আছে, একটা 50 ন্যানোমিটারের আছে। আমি যদি ভলিউম দেখি তাহলে আমি দেখতে পাবো যে 50 ন্যানোমিটারের পার্টিকেলটা ভলিউম ওয়াইজ অনেক বেশি, 1000 টাইমস বেশি কম্পেয়ার টু 5 ন্যানোমিটারের পার্টিকেল, 1:1000। আর ইন্টেন্সিটিটা হচ্ছে গিয়ে 10 লক্ষ টাইম বেশি, কারণ এই ভলিউমের যে স্কোয়ার দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি। যেমনি এই হাইড্রোডাইনামিক ডায়ামিটার বা রেডিয়াস মানে ডায়ামিটার বাই 2 দ্যাট ইজ দ্য রেডিয়াস, ব্যাসার্ধ। ঠিক আছে, সেই রেডিয়াসের কিউবের উপর ডিপেন্ড ছিল ভলিউমটা, 4/3 পাই আর কিউব, আমরা সবাই ফর্মুলাটা জানি। ঠিক আছে, কিউবের উপর ডিপেন্ড ছিল ভলিউমটা, সেমনি ভলিউমের স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্টেন্সিটিটা। আই রিইটারেট, ভলিউমের স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্টেন্সিটিটা। ফলে ভলিউমটা যা হবে, ইন্টেন্সিটিটা মানে ভলিউমটা যদি 1000 গুণ হয়, ইন্টেন্সিটিটা 10 লাখ গুণ হবে, মানে 1000 ইন্টু 1000। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। উৎসাহ? হ্যাঁ স্যার। Okay, now I have a final question to Boishali. So, Boishali, হ্যাঁ হ্যাঁ স্যার। আমি দুটো পার্টিকেল পেলাম, একটা 50 ন্যানোমিটার ডায়ামিটার, একটা হচ্ছে 5 ন্যানোমিটার ডায়ামিটার। এই দুটো প্রোটিন আমি পেয়েছি, মানে পলিডিসপার্স ফর্মে। একটাই প্রোটিন দুটো ফর্মে আছে, পলিডিসপার্স ফর্মে আছে, একটা 5 ন্যানোমিটার আর একটা 50 ন্যানোমিটার। একটাই প্রোটিন পলিডিসপার্স ফর্মে আছে। এবার এই যে কার্ভটা, ইন্টেন্সিটি কার্ভটা, যেটা ইউজুয়ালি আমি পেয়ে থাকি, গিয়ে হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট থেকে দুটোরই দেখাচ্ছে পিক সাইজটা সেম, মানে ইন্টেন্সিটিটা সেম। 5 ন্যানোমিটার আর 50 ন্যানোমিটারের দুটো সাইজের আমি পেয়েছি, একটাই প্রোটিন দুটো সাইজে এক্সিস্ট করছে। মেবি এটার হয়তো হেক্সামারিক ফর্ম হচ্ছে এইটা। ঠিক আছে, এটার হয়তো হেক্সামারিক বা আরো ডোডেকামারিক, মানে 12টা সাব ইউনিট মিলে এটা তৈরি হচ্ছে, হোয়াটএভার। ব্যাপারটা হচ্ছে যে এইটারও আমি যা ইন্টেন্সিটি পাচ্ছি এতটা অবধি, এটারও আমি তাই ইন্টেন্সিটি পাচ্ছি এতটা অবধি। ঠিক আছে, should I proceed for a DLS? Should I proceed for a crystallography experiment? Explain and explain with reason. স্যার বুঝতে পারলাম না, আরেকবার বলেন। হ্যাঁ, বলছি আমি দুটো, একটা প্রোটিনের দুটো ফর্ম পেলাম। আচ্ছা এইটা বুঝতে পারছো তো, এই যে দুটো পার্টিকেল পাচ্ছ,
এটা কিন্তু একটাই প্রোটিনের দুটো ফিজিওলজিক্যাল ফর্ম। এরকম নয় যে এটা প্রোটিন এ আর ওটা প্রোটিন বি, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তুমি একটা প্রোটিনকেই অ্যানালাইজ করছো, তার দুটো ফিজিওলজিক্যাল ফর্ম পাচ্ছ, ঠিক আছে? একটা হচ্ছে মোনোমার আর একটা হচ্ছে অলিগোমার। বুঝতে পারছো তো এই বৈশালী? হ্যাঁ হ্যাঁ স্যার। নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ যে এইরকম দুটো অলিগোমারিক ফর্ম পাচ্ছি, এবার ইন্টেন্সিটির ক্ষেত্রে আমি দুটোর ইন্টেন্সিটি সেম পাচ্ছি। এখানে যেমনি এটার ইন্টেন্সিটি খুব কম এবং এটার ইন্টেন্সিটি মারাত্মক বেশি, সেরকম নয়, এই দুটো ইন্টেন্সিটি আমি সেম পাচ্ছি। 5-এরও যা ইন্টেন্সিটি পাচ্ছি 50-এরও সেই ইন্টেন্সিটি পাচ্ছি। শুড আই প্রসিড ফর আ crystallography experiment to determine the tertiary structure? দুটোর ইন্টেন্সিটি সেম কি করে পাবো? কেন পেতে পারি না? তোমার কি এরকম কোনো ইয়ে আছে যে দুটোর ক্ষেত্রে, মানে আমি তো এক্সপেরিমেন্ট করেছি, দুটোর ইন্টেন্সিটি আমি সেম পেতেই পারি। এখানে এই পার্টিকেল একটা, এই পার্টিকেল একটা আছে, কিন্তু সবসময় যে তা হবে তার তো কোনো মানে নেই। তোমার কি এরকম মনে হচ্ছে যে কখনোই আমি দুটোর ইন্টেন্সিটি সেম পাবো না? কেন পাবো না? যদি এই পার্টিকেলটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু এই পার্টিকেল, তাহলে দুটোর ইন্টেন্সিটি সেম হবে না? আমি এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট পেয়েছি, আমি দুটো পিকই সেম ইন্টেন্সিটি পেয়েছি। আমি তোমাদেরকে রিয়েল টাইম ডিএলএস গ্রাফ দেখাবো, যাতে এরকম প্রচুর আছে আমার নিজে করা হাজার হাজার ডিএলএস এক্সপেরিমেন্টে, যেখানে এরকম দুটো ইন্টেন্সিটি সেম পাওয়া গেছে, বা এটার ইন্টেন্সিটি বেশি পাওয়া গেছে এটার থেকে। Anybody else? Rather anyone else? স্যার করতে পারবো মানে এক্স-রে ক্রিস্টালোগ্রাফিটা? কেন? দুটোর ইন্টেন্সিটি সেম মানে তো দুটো একই ফিজিওলজিক্যাল স্টেটে আছে। একই ফিজিওলজিক্যাল স্টেটে কি করে থাকে? দুটো ফিজিওলজিক্যাল স্টেটে আছে বলেই তো মানে তুমি দুটো দুটো পিক ফিজিওলজিক্যাল পেয়েছো। স্টেটে আছে, কিন্তু মানে এটারই ডাইমেরিক ফর্ম বা হ্যাঁ, এরকম অন্য ওটার অলিগোমারিক ফর্ম। হ্যাঁ। না। এনিবডি না এলস? করতে পারবো না, কারণ মনে হয় করতে বা পারবো না আমি সেটা বলিনি। এনিওয়ান এলস? আমি শুনেনি সবার আনসারটা যে তোমরা অ্যানালাইজ করতে পারছো কিনা, কারণ কোয়েশ্চেন্স তো এরকম অ্যানালিটিক্যাল হয়। মানে তোমার এন্ট্রান্স এক্সামে তো মুখস্থ করার উপর কিছু নেই, তোমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হয়। এনিওয়ান এলস? আচ্ছা, কোনো ছেলে কি কোনো প্রশ্নের উত্তর জানে না? শুভজিৎ, দীপ, তোমরা কোথায়? অভিষেক, অভিষেক প্লিজ এক্সপ্লেন দিস। করতে পারবো কি পারবো না? অভিষেক আছো? হ্যাঁ স্যার। বলো। বলো অভিষেক, পারবো কি পারবো না? পারবো না স্যার। কেন পারবো না? দীপ আছো? দীপ, স্যার, স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? কোয়েশ্চেনটা হচ্ছে এইবারে আমি দুটো পিক পাচ্ছি সেম ইন্টেন্সিটি, মানে এইটারও যা ইন্টেন্সিটি এটারও, এই পিকটারও তাই ইন্টেন্সিটি। এই স্যাম্পলটা নিয়ে আমি কি এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করতে পারবো না পারবো না? হ্যাঁ স্যার, করা যাবে তো। কেন করা যাবে? এই Explain. ইন্টেন্সিটিটা সেম। তো আর স্যার দুটো মানে একই তো, মানে মলিকিউল দিয়ে তৈরি দুটোই। হ্যাঁ, সে তো অবশ্যই একই প্রোটিন দিয়ে তৈরি। আর সেক্ষেত্রে যেহেতু সলিডিফাই করে করা হবে, সেই জন্য স্যার করা যেতেই পারে। আর কেউ কোনো উত্তর? অদিতি? হ্যাঁ বলো, করতে পারবো না পারবো না? এটা বুঝতে পারছি। আমি এক্সপেক্ট করেছিলাম বৈশালী একটা কিছু বলতে পারবে, ও বুদ্ধি করে একটা কিছু বলতে পারবে। বৈশালী আরেকবার ট্রাই করবে? বুঝতে পারছি না স্যার। দেখো, উৎসাহ উত্তরটা ঠিক দিয়েছিল যে আমরা করতে পারবো, কিন্তু ও রিজনটা দিতে পারে।
রিজনটা হচ্ছে ধরো এই দুটোর ইন্টেন্সিটি, হ্যাঁ এই দুটোর ইন্টেন্সিটিটা যখন সেম হবে তখন ধরো এটা হচ্ছে পার্টিকেল 1, এটা হচ্ছে পার্টিকেল 2, তার মানে নাম্বারটা কি হবে? দুটোর ইন্টেন্সিটিটা যখন সেম হবে তখন নাম্বারটা কি হবে? পার্টিকেল 1 কতগুলো আছে আর পার্টিকেল 2 কতগুলো আছে? হ্যাঁ বলো সবই। হ্যাঁ নাম্বারটা কোনটা বেশি হবে? 1 বেশি হবে না 2 বেশি হবে? কে বলবে? উৎসা? পার্টিকেল 1 বেশি হবে। বৈশালী বলছে পার্টিকেল 1 বেশি হবে। 1 বেশি হবে। তাহলে কত বেশি হবে দুটোর ইন্টেন্সিটি যখন সেম হবে? টোটাল যদি 10 লাখ পার্টিকেল থাকে, দুটোর ইন্টেন্সিটি সেম হলে পার্টিকেল 1 কতগুলো হবে আর পার্টিকেল 2 কতগুলো হবে? বৈশালী, পার্টিকেল 1 বেশি হবে শিওর হয়ে? টোটাল কত আছে? 10 লাখ। 10 লাখ। এবার সময় শেষ হয়ে আসছে, আমি বলছি যদি দুটোর ইন্টেন্সিটি সেম হয়, টোটাল 10 লাখ পার্টিকেল থাকে, তার মানে 9,99,999 পার্টিকেল 1 আছে আর একটা পার্টিকেল 2 আছে। এটা খুব জেনারেলাইজড ভাবে বোঝাচ্ছি, বলছি তোমাদের বলার জন্য, মানে বোঝানোর জন্য। তার মানে দুটো পিকের ইন্টেন্সিটি যদি সেম হয়, তার মানে যে পিকটার ডায়ামিটার কম সেই পার্টিকেলটা অনেক গুণ বেশি হবে দেন যে পিকটার ডায়ামিটার বেশি, যদি দুটোর ইন্টেন্সিটি সেম হয়। যে পিকটার ডায়ামিটার কম সেটা অনেক গুণ বেশি হবে কম্পেয়ার টু দ্যাট পিক যেটার ডায়ামিটার বেশি। এই ব্যাপারে কারোর কোনো ডাউট আছে? স্যার বুঝতে পারলাম না কোনটা বেশি হবে, আরেকবার বলুন। অবভিয়াসলি 1টা বেশি হবে নাম্বার ওয়াইজ। অবভিয়াসলি 1টা বেশি হবে নাম্বার ওয়াইজ, কারণ দুটো পিকের যদি ইন্টেন্সিটি সেম থাকে তাহলে এই যে পার্টিকেল 1টা এটা অনেক গুণ বেশি কম্পেয়ার টু পার্টিকেল 2। এই নিয়ে কোনো ডাউট আছে বৈশালী, উৎসা? না স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার তুমি ভাবো তোমার ক্রিস্টালোগ্রাফি করার ক্রাইটেরিয়াটা কি? পার্টিকেলটা মনোডিসপার্স হতে হবে, প্রোটিনটা যে একটা কোনো ফিজিওলজিক্যাল স্টেটে থাকবে। তাহলে ধরে নিচ্ছি 1000টার মধ্যে 999টাই মনোমার আর একটা অলিগোমার, তাহলে কি সেটা ম্যাটার করবে? না স্যার। না স্যার। ঠিক আছে, ম্যাটার করবে না। সো উই ক্যান প্রসিড উইথ দ্য ক্রিস্টালোগ্রাফি এক্সপেরিমেন্ট। তার মানে দুটোর ইন্টেন্সিটি যদি সেম থাকে তাহলে 100% মনোডিসপার্স না হলেও হাইলি মনোডিসপার্স, মানে একটা ফর্ম অনেক বেশি কম্পেয়ার টু দ্য আদার ফর্ম। ডু ইউ এগ্রি অর নট? দুটোর ইন্টেন্সিটি যদি সেম থাকে তাহলে পার্টিকেল 1টা অনেক বেশি আছে কম্পেয়ার টু পার্টিকেল 2। তো 100% মনোডিসপার্স নয়, 100% মনোডিসপার্স তখন হতো যখন পুরোটাই পার্টিকেল 1 থাকতো আর পার্টিকেল 2 থাকতো না, বা ভাইসি ভার্সা। তো এটা 100% মনোডিসপার্স না হলেও হাইলি মনোডিসপার্স। So we can proceed with the crystallography experiment. You got it? Okay, so this, এবার টাইমও শেষ হয়ে গেছে, আমাদের লেকচারও শেষ হচ্ছে। আমি যেটা তোমাদেরকে বলবো